বাংলাদেশকে গাজার মতো বিধ্বস্ত করেছেন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টার মন্তব্য, বললেন ভবন নয়, শেখ হাসিনা ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, মানুষ ও আন্তর্জাতিক সম্পর্ক। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে না, আলী রিয়াজের মন্তব্য। জুলাই গণ অভ্যুত্থানের সংবিধান বাতিল হয়ে গেছে বললেন নাহিদ ইসলাম। দুই একদিনে মাগুরা শিশুটির অবস্থার উন্নতির আশা চিকিৎসকদের। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি। বনানীতে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। টেক্সটাইল ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে ক্ষতি শেখ হাসিনা করে গেছেন তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো, এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, হাসিনার শাসন আমল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। তার দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে 1400 জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা শাসন আমলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনূস। তবে অন্যরা সতর্ক করেছেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনার অধীনে যে মাত্রায় দুর্নীতি হয়েছে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে। সম্পর্ক উন্নয়নের জন্য ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা আশা করেছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে হচ্ছে বিশেষ আইন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্কফোর্সের বিশেষ বৈঠক শেষে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পেয়েছে বিএফআইইউই ও যৌথ তদন্ত দল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শেখ হাসিনার আমলে 234 বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ পাচার হওয়ার খবর জানায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। প্রেস সচিব জানান, শেখ হাসিনা সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে কমিটি। পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 1,80,00,000 টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। শফিকুল আলম জানান, অর্থ পাচারকারীরা সন্তানের টিউশনির নামে সেমিস্টার প্রতি 400 কোটি টাকা পাঠিয়েছে। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সব বই পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয় ব্রিফিংয়ে।
ইনভেস্টিগেশনগুলো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার ও নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। রাজনৈতিক দল না চাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করবে সে প্রশ্নের উত্তরও দেন তিনি। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলের মতামত রয়েছে, তাই রাষ্ট্র কাঠামো নিয়ে ঐকমতে তেমন সমস্যা দেখছে না কমিশন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে। এবার নতুন সংবিধান প্রণয়নে প্রয়োজনে আবার রাস্তায় নামা হবে। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, শহীদের হত্যার বিচার না করে নির্বাচন করতে দেওয়া হবে না। জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এ সময় বিচার ও সংস্কার পেছানো রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছাত্র জনতাই বাস্তবায়ন করবে বলে জানান বক্তারা। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিকালে গান্ডারিয়ায় 40 নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের হাতে রমজানের উপহার সামগ্রী তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নারীরা যাতে নিজেদের অনিরাপদ মনে না করে তা নিশ্চিত করতে হবে। যারা নারীদের জীবন হুমকির মুখে ফেলবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। রাজনৈতিক সরকারই পারে এসব সমস্যা এবং জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে। তাই স্বল্প সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। অতীতে যেভাবে বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায়, সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে, তারা যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাত না আসে। মাগুরার শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে, এমন খবর দিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। তিনি জানান, চিকিৎসকরা আশা করছেন আগামী 2-1 দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। আইনের মধ্য থেকে দ্রুত সময়ের মধ্যে নারী নিপীড়নকারীদের বিচার সুনিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং
আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের সামনে এক মানববন্ধন করে ছাত্রদল। মানববন্ধনে নেতারা বলেন, নারীর প্রতি সহিংসতা গত কয়েক মাস বেড়েছে এমন নয়, গত 15 বছর ধরে এগুলো চলছিল, কিন্তু গণমাধ্যম স্বীকার না থাকায় বিষয়গুলো উঠে আসেনি। নেতারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে দুর্বল সরকার হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। দেশের আপামর জনতা তাদের সমর্থন দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না। নিপীড়কের পক্ষে যারা তদবির করছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। নারী নিপীড়ন অব্যাহত থাকলে আবারও মাঠে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা। কক্সবাজার শহরের শহীদ সরণিতে এক মার্কিন নাগরিক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শহরের ঝাউতলা থেকে বিকেলে তারেক নামের ওই যুবককে আটক করে সদর মডেল থানার পুলিশ। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সাইফউদ্দিন। জানান, সকাল 10টার দিকে মার্কিন দুই নারী শহরের হিল টাউন সার্কিট হাউসের পাশ দিয়ে যাওয়ার সময় শ্লীলতাহানির চেষ্টা করে পালিয়ে যায় যুবক তারেক। এই ঘটনার অভিযোগ পেলে পুলিশ সকাল থেকে অভিযান শুরু করে। আটক তারেকুর রহমান শহরের মুহাজের পাড়ার ফরিদের ছেলে। এদিকে কিশোরগঞ্জে 8ম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল দিন ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত 8 মার্চ রাতে ভুক্তভোগীকে ধরে নিয়ে যায় অভিযুক্ত দিন ইসলাম ও তার সহযোগীরা। 1400 এলাকার নান্দোলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আটকে রাখে। পরে তার বাবার অভিযোগ, সুলতানপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। আটক করা হয় অভিযুক্ত দিন ইসলামকে। বনানীতে সড়ক দুর্ঘটনায় মিনারা আক্তার নামের এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে মিনারা নিহতের প্রতিবাদে প্রায় 7.5 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। কফিন নিয়ে বিক্ষোভ মিছিল হয়। সোমবার সকাল 7টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক গার্মেন্টস কর্মীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান, আরেক নারী পোশাক শ্রমিক আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে গার্মেন্টস কর্মীরা বনানী চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এর ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানীতে নামার র্যাম্প ও প্রায় 2 ঘন্টা আটকে রাখে। বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে না পারায় সেখানেও যানজট দেখা দেয়। এর প্রভাব পড়েছে রাজধানীর প্রায় সব সড়কে। চরম ভোগান্তির শিকার অফিসগামী মানুষ। ভুট্টা ও চাল ভাজার সাথে কাঁচা মরিচ মাখা দিয়ে ইফতার করেন উত্তরের প্রান্তিক জনপদের মানুষ। এটাই তাদের কাছে মজাদার ইফতার। কখনো ডাল ভাত বা আলু ভর্তা দিয়ে সারতে হয় সেহরি। জুল আহমদের রিপোর্ট। সূর্য পশ্চিমে হেলে পড়লেই তিস্তা পাড়ের ঘরে ঘরে চলে ইফতারি বানানোর প্রস্তুতি। কেউ ভাজেন চাল, কেউ ভুট্টা, কেউ রাঁধেন ভাত মিষ্টি কুমড়া। একে বেঁকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেঁষে নীলফামারীর ডিমলার পায়েসপুকুর। শুধু নামই আছে, রাক্ষসী তিস্তা গিলেইছে সবই। জীবনযুদ্ধে টিকে থাকতে নিঃস্ব মানুষের সংগ্রাম চলে নিরন্তর। রোজার মাসেও ভালো মন্দ জোটে না তাদের খাবার পাতে। চাল ভাজলাম, ভুট্টা ভাজলাম, মুড়ি এলে ইফতারি তৈরি করলে সবাই বসে খাবো। শহরের মানুষ যে মতন খায় ওই মতন হামা গরিব মানুষ নদী এলাকার হামা করে খাই। শহরের মানুষ নাকি অনেক নামি দামি খাবার খায়, আমরা যেটা পাচ্ছি ওটাই খাচ্ছি। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ইফতারিতে বুট বুন্দিয়া তো দূরের কথা, এক গ্লাস শরবত জোটে না ভাগ্যে। ইফতারিতে আছে আপনার ভুট্টা ভাজা, আবার চাউল ভাজা, সাথে আছে আপনার সাদা মুড়ি। এগুলো এতেই আমরা খুশি। ভালো মন্দ খাওয়ার ইচ্ছে জাগে। দূরের রাস্তা, টাকা পয়সা নাই, জমি জায়গা যা ছিল সব তো নদীতে ভাঙে গেছে, টাকা পাবো কোথায়? সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে ইফতারির স্বাদ আর পদও, কিন্তু একটুও বদলায়নি উত্তরের প্রান্তিক এসব মানুষের সেহরি ও ইফতারি। সামর্থ্যের সবটুকু দিয়ে যা পান তাই দিয়ে ইফতার ও সেহরি করলেও এসব হতদরিদ্রদের পারিবারিক বন্ধন বেশ মজবুত। সারাদিন রোজা রাখার পর বাহারি সব আইটেমের ইফতারি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন শহুরে মানুষরা, কিন্তু গ্রামীণ জনপদের মানুষের কাছে ভুট্টা ভাজা, মুড়ি, চাল ভাজা আর সাদা পানি হচ্ছে ইফতারের মূল অনুষঙ্গ, আর এতেই তারা তৃপ্তির ঢেকুর ছাড়েন। তিস্তার চর থেকে জুয়েল আহমেদ, বাংলা ভিশন, ডিমলা, নীলফামারী।
দেশের সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা না নিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়। রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনায় এসব বলেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উপর জোর দেন। সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের সুস্থ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। উদ্যোক্তারা তৈরিতে যুব ব্যাংক গঠন করা হলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সামনে বড় ইস্যু হয়ে উঠবে, যদিও এ নিয়ে সরকারের প্রয়োজনীয়তায় প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। আমাদের দেশে একটা ভালো শিক্ষা ব্যবস্থা করতে গেলে আমাদের এই যে বিভিন্নমুখী যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে কিভাবে আমরা সমন্বিত করব, এই বিষয়টা কিন্তু আসবে। আমার মনে হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলেছি, শোভন কর্মসংস্থান, সেখানে কিন্তু শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। বুয়েট ও কুয়েটে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারা মেধাবী এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর টোলারবাগে মেধাবী শান্ত বিশ্বাসের হাতে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে 50,000 টাকার অনুদান তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদ এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ভবিষ্যতে এই শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে বলে জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব, কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা সহ আরও অনেকে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানায় আমরা বিএনপি পরিবার। এই ধরনের কাজ করে সুফল পাওয়া যাবে, অনেকেই উদ্বুদ্ধ হবে এবং অনেকেই আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা সচ্ছল পরিবার থেকে আসছে না, তাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনের আমাদের দেশ চালাবার সুবিধা করবে ওরা, এটাই চাই। ওর ভর্তির ব্যবস্থা করতে যা লাগে এবং ওর প্রথম পোশাক, বই, কলম, খাতা এবং ওর আনুষঙ্গিক জীবন চলার পথে যে খরচ, এই খরচের জন্য আমরা আজকে 50,000 টাকা দিচ্ছি ওকে। এবং প্রতি মাসে ওর যে খরচটা আসবে, এই খরচটা জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওকে প্রতি মাসে আমরা এটা খরচ দেব। রাষ্ট্র ক্ষমতায় এলে জামায়াতে ইসলামী নেতাদের সম্পদ বাড়বে না, বরং কমবে, এমনটাই জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামায়াতের আমির। আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি, সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারায় ফেলবেন না। মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন। যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে, জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে। চীনে প্রথমবারের মতো চিকিৎসা নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে 11 জন রোগী সহ 30 সদস্যের একটি প্রতিনিধি দল। এটি ঢাকা বেজিং সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। তবে ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বিমান ভাড়া কমানোর দাবি রোগীদের। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বাংলাদেশি রোগীরা সাধারণত দেশের বাইরে চিকিৎসা নিতে এতদিন ভারতের কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও থাইল্যান্ডের ব্যাংককে যেতেন। তবে এবার বাংলাদেশি রোগীদের উন্নত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করল চীন সরকার। সোমবার বাংলাদেশ থেকে 11 জন রোগী সহ চীনের কুনমিংয়ে যাত্রা করল একটি দল। রোগী ছাড়াও চিকিৎসক, ট্রাভেল এজেন্সি পার্টনার ও সাংবাদিকরা এ দলের সঙ্গী। যাত্রা পূর্বে বিমানবন্দরে আনুষ্ঠানিকতায় যোগ দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের বিভিন্ন হাসপাতালের সুযোগ সুবিধা তুলে ধরেন রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশিদের চিকিৎসা আরও সহজ করতে সব ধরনের উদ্যোগ নেবে চীন সরকার। Yunnan Fuwai Cardiovascular Hospital and the Yunnan Cancer Hospitals have been designated as the first batch of hospitals to receive Bangladesh patients. These hospitals boast highly skilled medicine teams and advanced equipment, ensure professional treatment plans, efficient medical procedures and high quality healthcare service.
এই যাত্রাকে দুই দেশের জন্য নতুন দিগন্তের উন্মোচন হিসেবে অভিহিত করেন পররাষ্ট্র সচিব। আমি আশা করি আজকে যারা যাচ্ছেন তারা সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আরোগ্য লাভ করবেন এবং ভবিষ্যতে আরও অনেক রোগী বাংলাদেশ থেকে চীনের এই হসপিটালগুলোতে যাওয়ার জন্য স্থির করবেন। চীনের সাথে আমাদের যে সম্পর্ক আপনারা জানেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক, একটি বহুমাত্রিক সম্পর্ক এবং এই সম্পর্কের একটি দিক হচ্ছে জনগণ পর্যায়ে যোগাযোগ এবং জনগণ পর্যায়ে যোগাযোগটা গত কয়েক বছরে অনেক বৃদ্ধি পেয়েছে এবং আমরা দুই দেশ এ লক্ষ্যে আরও একযোগে কাজ করে যাচ্ছি। যাত্রা পূর্বে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন রোগী ও চিকিৎসকরা। বিমান ভাড়া কমানোর পাশাপাশি ভিসা সহজীকরণের উপর জোর দেন রোগীরা। আর চীনের ভাষা কোনো সমস্যা হবে না বলে জানান চিকিৎসকরা। আমাদেরকে আরো সহজ করতে হবে ভিসা প্রসেস অ্যান্ড ট্রাভেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ, ইটস ভেরি হার্ড টু অ্যাফোর্ড। কারণ এখান থেকে চায়না যাওয়া আসা যে ভাড়া হয় ইটস ভেরি এক্সপেন্সিভ, যার জন্য হয়তো আমাদের বাংলাদেশিরা এটা অ্যাফোর্ড করার জন্য একটু কষ্ট হয়ে যায়। আমি অথরিটিকে বলবো টু টেক এটা কেয়ারফুলি এটা এই ম্যাটারটা দেখার জন্য। একটা ট্যুর হচ্ছে যেটা আমরা ডক্টররা ওখানে যাব, ওখানে আমরা দেখব কি হচ্ছে এবং আরও একটা বড় ব্যাপার যেটা বেনিফিট আমরা পেতে পারি যে আমাদের ডক্টররা ওখানে গিয়ে ট্রেনিং নেবেন, অ্যাডভান্স ট্রেনিংগুলো নেবেন যেগুলো আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। এই উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মত চিকিৎসকদের। সবার জন্য একটি নতুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও সেই দামি ফল দিয়ে তাদের ইফতার করা হয় না কখনোই। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনার হালকা চাপ থাকায় নিজেদের ইফতারের কথা ভুলে যান ফুটপাতের এসব ব্যবসায়ীরা। তাই তো মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে নিজেদের ইফতার বানাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এসব ব্যবসায়ীদের ইফতার নিয়ে আরো জানাচ্ছেন শুভ খান। ইফতারির বাকি কয়েক মিনিট, তড়িঘড়ি করে পেঁয়াজ, মরিচ, শসা কাটতে দেখা গেল মতিঝিলের ফুটপাতের কয়েকজন দোকানীদের। এক একজন ভিন্ন ভিন্ন কাজে ইফতারি বানাতে ব্যস্ত। সময় খুব অল্প, তাই এ কাজে হাত লাগিয়েছেন কেউ কেউ। সারাদিন কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন ফুটপাতের এসব দোকানদাররা। মতিঝিলের দিলকুশার ফুটপাত ঘুরে দেখা যায় এই চিত্র। রয়েছে হরেক রকমের দোকান, বাহারি ধরনের ফলের দোকান থেকে শুরু করে রয়েছে সবজি, মাছ ও পোশাকের দোকান। এদের কাছ থেকেই প্রয়োজনীয় জিনিস কেনেন ব্যাংকপাড়ায় আগতরা। সপ্তাহ 2 দিন, শুক্র শনি বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন, আর 5 দিন আমরা ওয়াকার সবাই একসাথে ইফতারি করি। পরিবারের সাথে করা হয় না কখনো, অনেক মিস করি। মিস করলে কি হবে, পোলায় তো পারতেই, এর জন্য ফুটপাতেই করা হয়। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনা বেশি হওয়ায় নিজেদের ইফতারের খবরই রাখা হয় না তাদের। তাই তো ঠিক আগ মুহূর্তে হাত চালিয়ে তৈরি করেন ইফতারি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। পেটের দায়ে আমরা ব্যবসা করি এখানে, সেজন্য এখানে ইফতারি কি বাসায় কি করতে পারবো, আসলে কি ব্যবসা করতে পারবো। একসাথে 10-12 জন সবাই একসাথে খাইতে ইফতারি অনেক স্বাদ, মজাই অন্যরকম। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও তা দিয়ে ইফতার করা হয় না তাদের। এর দাম বেশি, মনে করেন 2 কেজি মালটার দাম 600 টাকা, আমরা 400 টাকার ভিতরে ইফতারি হয়ে যাইতেছে, 200 টাকা পাইছে গেল, যার ফলে আমরা এটা করতেছি। পরিবারের সাথে ইফতার করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না বেশিরভাগ সময়। পাশাপাশি বসে যারা ব্যবসা করেন তারাই এখন তাদের পরিবার। আমরা পাশাপাশি দোকানদার সবাই যাদের ফ্যামিলি বাসায়, যে আমরা প্রথম রোজা বাসায় করি, পরেতে আবার দেয় আমরা সবাই মিললে এক জায়গায় করি আর কি, সবাই বন্ধু মিলে করি। এটাই আমাদের পরিবার, ব্যবসায়ী পরিবার। রাজধানীর মতিঝিল এলাকা দেখতেই পাচ্ছেন, ফুটপাতে বসে আছি, একজন ইফতার কাটছেন আর একজন বানাচ্ছেন। যদিও এ সকল ফুটপাতের দোকানদারদের কাছ থেকে ভালো ভালো জিনিসপত্র সংগ্রহ করে মতিঝিল ব্যাংকপাড়ার মানুষ, কিন্তু অবশেষে তাদের ইফতার এভাবে সাদামাটা দিয়ে হয়। ইচ্ছা থাকলেও পরিবারের সাথে এদের ইফতার করা হয়ে ওঠে না। এ সকল শ্রমজীবী মানুষের জন্য শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ছেলেদের ঈদের সকালটাই শুরু হয় পাঞ্জাবিতে। এরপর বেলা বাড়লে শার্ট, টি শার্ট আর পোলো শার্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন তরুণ থেকে সব বয়সীরা। গরমের কথা চিন্তা করে এবারের ঈদে অনেকেই কিনছেন টি শার্ট, পোলো শার্ট, শার্ট। টি শার্ট, পোলো শার্টের ডিজাইন, স্টাইল আর লুকেও এবার পরিবর্তনের ছোঁয়া। বিস্তারিত এসএম ফয়েজের রিপোর্টে, ক্যামেরায় জামাল উদ্দিন। ফ্যাশনের চলতি ট্রেন্ড অনুযায়ী ঈদে পাঞ্জাবির পরেই টি শার্ট, পলো শার্টের স্থান। তাই তো তরুণদের পছন্দের বিষয়টি মাথায় রেখে টি শার্টের ডিজাইন ও কাপড়ে পরিবর্তন এসেছে। ফ্যাশন হাউসগুলোও ঈদ সামনে রেখে টি শার্টকে প্রাধান্য দিচ্ছে। পাঞ্জাবির পাশাপাশি স্টাইলিশ টি শার্টের সম্ভারে ভরে উঠেছে আউটলেটগুলো।
পোলো টি শার্ট এটা খুব বেশি চলতেছে আমাদের। পাশাপাশি আমরা হচ্ছে পাঞ্জাবিটা এবার দিচ্ছি। পাঞ্জাবির থেকে আমাদের বেশি রেসপন্স হচ্ছে পোলো আর টি শার্টে। নতুন আইটেমগুলো উঠানো হয়েছে, যেমন হচ্ছে টি শার্ট, পোলো শার্ট, ড্রপ শোল্ডার উঠিয়েছি কিছু গরমকে কেন্দ্র করে, প্লাস হচ্ছে ঈদকে কেন্দ্র করে। আর হচ্ছে আমাদের কাস্টমার ফিডব্যাক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ব্লু ব্লাডের প্রোডাক্ট নিয়ে খুবই স্যাটিসফাই তারা। আবহাওয়ার কথা বিবেচনায় কিছুটা উজ্জ্বল রঙই প্রাধান্য দেওয়া হয়েছে, বৈচিত্র্য আনা হয়েছে কাট আর নকশায়ও। খুব সেরা সেরা ডিজাইন, কাস্টমার ক্রেতাদের পছন্দের ডিজাইন। অন্যান্য বারের মতো হচ্ছে না, অন্যান্য বারের তো একটু কম হইতেছে, আশা করতেছি সামনে ভালো হবে। বিভিন্ন প্রকারের আর কি টি শার্ট আছে, পোলো শার্ট আছে, যেমন এখন মুক্ত চলতেছে চায়না টি শার্টগুলো, চায়না টি শার্ট, চায়না পোলো শার্ট, এগুলো সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। যে নামাজের পরে টি শার্টগুলো আমাদের পছন্দ, ছেলেদের প্রথম পছন্দ টি শার্টগুলো, হাফ শার্টগুলো রিল্যাক্স করার জন্য। শুধু টি শার্ট নয়, শার্টের প্যাটার্ন কাট ছাটেও এসেছে বড় পরিবর্তন। ম্যাক্সিমাম পছন্দ হচ্ছে সবারই চায়না ফেব্রিক্স আর মার্সারাইজ কটন আছে, তারপর আছে নেকরাফাইনের কিছু কাপড় ঢুকছে এবার নতুন, এই যে এই কাপড়গুলো ঢুকছে নতুনে। আর আমাদের হোলসেলটা এবার খুবই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। শুরু থেকেই টি শার্ট আর পোলো শার্ট এখন সবগুলো আমরা দেখতেছি, যেটা ভালো লাগতেছে সেটা আপাতত আমরা সব নিচ্ছি। আপাতত আমি এখান থেকে দুটো শার্ট নিলাম আমাদের এই শোরুম থেকে, তো রেঞ্জ মোটামুটি ভালোই আছে, বাট মানে এখনও মানে প্রপারলি সব কালেকশনগুলো আসে নাই। সুতি ও লিলেনের কাপড়ের টি শার্ট এবার বেশি চলছে। গরমে স্বস্তি পেতে ক্রেতারাও বেছে নিচ্ছেন আরামদায়ক শার্ট। ফ্যাশন দুনিয়ায় পরিবর্তন ক্রমবর্ধমান, তাই চিন্তাধারা নতুনত্বের সঙ্গে তাল মিলিয়ে রং, ঢং, নকশা আর ডিজাইনে পরিবর্তন দেখা যাচ্ছে টি শার্ট, পোলো শার্টেও, যা নজর কাটছে তরুণদের। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ। সালের সালের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার 5টি ক্যাটাগরিতে 22 জন ক্রিকেটারকে চুক্তিতে রেখেছে বিসিবি। তবে চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, বাদ পড়েছেন সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। সোমবার সন্ধ্যায় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। 5 ক্যাটাগরির মধ্যে এ+ ক্যাটাগরিতে আছেন শুধু তাসকিন আহমেদ। 3টি ফরম্যাটে প্রতিনিধি পেসার তাসকিনের বেতন সর্বোচ্চ 10 লাখ টাকা। এই ক্যাটাগরিতে আছেন 4 জন। তবে মুশফিকুর রহিম টি-20 ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ায় তাকে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির অন্য 3 জন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। প্রত্যেকের মাসিক বেতন 8 লাখ টাকা। ক্যাটাগরি বিতে আছেন 7 জন। তবে মাহমুদুল্লাহ ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে অনুরোধ করেছেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। মুমিনুল হক, তাওহিদ হৃদয়ের পাশাপাশি স্পিনার তাইজুল ইসলাম ও 3 পেসার মুস্তাফিজ, হাসান মাহমুদ ও নাহিদ রানা আছেন বি ক্যাটাগরিতে। তালিকা সি গ্রুপে আছেন 8 জন ক্রিকেটার, পাবেন 4 লাখ টাকা করে। ক্যাটাগরি 5 অর্থাৎ ডি ক্যাটাগরিতে 2 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। 2 লাখ টাকার এই ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।